গণ অভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ। ভোট আয়োজনের পর নিজের কাজে ফিরে যাব প্রধান উপদেষ্টা। শাটডাউন ঠেকাতে বিল পাশ করল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রের মিত্র ২৭ দেশের জোটের উপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, খোঁজ খবর নেবে যুক্তরাষ্ট্র। বিপদে ট্রুডোর সমর্থন প্রত্যাহার করল প্রাথমিক শরিক দলও। এবং ভারত পাকিস্তান সীমান্তে স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব শেহজাদের। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদ। আপনাদের সাথে রয়েছি আমি আলাউদ্দিন শাহাদাত। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল। এতে ৮৫৮ জন নিহত এবং ১১,৫৫১ জন আহতদের তথ্য প্রকাশ করা হয়েছে। শনিবার সেলের প্রধান অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে প্রতিপক্ষের আক্রমণে শহীদ অথবা আহত হয়েছেন এমন ব্যক্তিদের নামের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে স্বাস্থ্যসেবার বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর, ৬৪ জেলায় গঠিত জেলা কমিটি এবং গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে শহীদ এবং আহত ব্যক্তিদের তালিকা চূড়ান্ত করার লক্ষ্যে প্রথম ধাপের খসড়া তালিকা গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইট musc.portal.gov.bd এ প্রকাশ করা হয়েছে। এতে আরও বলা হয়, প্রথম ধাপের উল্লেখিত খসড়া তালিকা দুটি আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। প্রকাশিত খসড়া তালিকা দুটিতে শহীদ এবং আহত ব্যক্তিদের নাম, ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যাদি যাচাই অথবা সংশোধন বা চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য অথবা ওয়ারিশ অথবা প্রতিনিধিদেরকে মতামত প্রদানের জন্য অনুরোধ করা হলো। এতদ্ব্যতীত প্রকাশিত তালিকার বিষয়ে কারো কোনো মতামত অথবা পরামর্শ থাকলে কিংবা সংযোজন বা বিয়োজন করার মতো যুক্তিসঙ্গত কোনো তথ্য থাকলে তা আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে গণ অভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইল muspecial36@gmail.com এ অবহিত করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। আগামী সংসদ নির্বাচন আয়োজনের পর নিজের নিয়মিত কাজে ফিরে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল শুক্রবার ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানিয়েছেন। ১৫ বছরের স্বৈরাচার সরকারের পতন হওয়ায় সম্প্রতি ইকোনমিস্টের কান্ট্রি অব দ্য ইয়ার খেতাব জিতে নিয়েছে বাংলাদেশ। এই নিয়ে প্রতিক্রিয়া জানাতে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারটি নেয় ব্রিটিশ এই সাময়িকীটি। সাক্ষাৎকারে আরও জানতে চাওয়া হয়, ২০২৫ সালে নির্বাচন আয়োজনের পর তিনি কি করবেন। এর জবাবে প্রধান উপদেষ্টা বলেন, আমার চাকরি আসলে কেড়ে নেওয়া হয়েছে, আমাকে জোর করে এই কাজে আনা হয়েছে। আমি আমার কাজ করছিলাম এবং তা উপভোগ করছিলাম, এজন্য আমি প্যারিসে ছিলাম। সেখানে থেকে আমাকে টেনে আনা হয়েছে অন্য কিছু করার জন্য। সুতরাং আমি আমার নিয়মিত কাজে ফিরে যেতে পারলে খুশি হব, যা আমি এবং আমরা সারা জীবন ধরে করে আসছি। আর তরুণরাও এটিকে ভালোবাসে। সুতরাং আমি আমার সেই দলে বা আন্দোলনে ফিরে যাব যেটা আমি সারা বিশ্বে তৈরি করেছি। বাংলাদেশে জঙ্গিবাদের ঝুঁকি নিয়ে প্রশ্ন করলে প্রধান উপদেষ্টা বলেন, আমি আশ্বস্ত করছি যে বাংলাদেশে জঙ্গিবাদ মাথাচাড়া দেবে না। তরুণরা ধর্মনীয় নিরপেক্ষ, তারা নতুন বাংলাদেশ গড়তে চায়। এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে। এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না। বাংলাদেশ যা করেছে এটি একটি উদাহরণ যে তরুণরা কতটা শক্তিশালী। প্রিয় দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম যুক্তরাষ্ট্র সংবাদ। যুক্তরাষ্ট্রের সরকারি কার্যক্রম বন্ধ কিংবা শাটডাউন এড়াতে শেষ মুহূর্তে বিল পাশ করেছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদ। স্থানীয় সময় শুক্রবার অর্থ ছাড়ের এই বিলটি পাশ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। কয়েকদিন ধরে এই বিল নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত শাটডাউন শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে প্রতিনিধি পরিষদে এটি ৩৬৬ বনাম ৩৪ ভোটে পাশ হয়।
রিপাবলিকানদের পাশাপাশি ডেমোক্রেট সদস্যরাও এই বিলের পক্ষে ভোট দিয়েছেন। এর ফলে আগামী মধ্য মার্চ পর্যন্ত মার্কিন ফেডারেল সংস্থাগুলোর জন্য তহবিল সরবরাহ অব্যাহত থাকার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে বিলটি চূড়ান্ত অনুমোদনের জন্য এটি এখন কংগ্রেসের উচ্চ কক্ষ সিনেটে পাশ হতে হবে। আজ শনিবার মধ্যরাতের মধ্যে সিনেট এটি অনুমোদন না করলে ফেডারেল সংস্থাগুলোর কার্যক্রমে শাটডাউন শুরু হয়ে যাবে। এতে বিমানবন্দর কার্যক্রম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি সেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে। রয়টার্স জানিয়েছে, শাটডাউন শুরু হলে প্রায় 8,75,000 কর্মী ছাঁটাইয়ের শিকার হতে পারেন এবং 14 লাখ কর্মীকে বিনা বেতনে কাজ করতে হবে। প্রতিনিধি পরিষদে বিল পাশ হওয়ার পর ডেমোক্রেট কংগ্রেস সদস্য বেনি থমসন এক্সে দেয়া পোস্টে লেখেন, আজ ডেমোক্রেট সদস্যরা সহযোগিতার প্রতিশ্রুতি রক্ষা করেছেন। যুক্তরাষ্ট্রের জনগণ এমন একটি সরকার চায় যা তাদের জন্য কাজ করবে। এর আগে বৃহস্পতিবার বিলটি ব্যর্থ হলেও শুক্রবার দ্বিতীয়বারের প্রচেষ্টায় এটি পাশ হয়। সিনেটে অনুমোদন নিয়ে এখনও সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি যেন থামছেই না। শত্রু মিত্র নির্বিচারে সবাইকে সমানে হুমকি দিয়ে চলেছেন তিনি। কানাডা, মেক্সিকো, চীন এবং ভারতের পর এবার তার শুল্ক হুমকির তালিকায় যোগ হলো ইউরোপীয় ইউনিয়নের নাম। যদিও ঐতিহ্যগতভাবে ইউরোপের 27টি দেশের এই জোট মার্কিন মিত্র। খবর আল জাজিরা বলছে, আগামী 20 জানুয়ারি দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের মসনদে বসবেন ট্রাম্প। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কয়েক সপ্তাহ আগেই ইউরোপকে বড় ধরনের শুল্ক আরোপের হুমকি দিয়ে রাখলেন তিনি। বললেন, ইইউ যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে বিশাল বাণিজ্য ঘাটতি কমানোর জন্য মার্কিন তেল ও গ্যাস না কেনে, তাহলে এর পরিণতি ভোগ করতে হবে। সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইউরোপকে মার্কিন তেল ও গ্যাস বিশাল পরিমাণে কিনতে হবে, অন্যথায় পুরোপুরি ট্যারিফ আরোপ হবে বলে সতর্ক করেছেন তিনি। ট্রাম্পের নিজের সামাজিক মাধ্যম প্ল্যাটফর্মের নাম ট্রুথ সোশ্যাল। সেখানে তিনি এক পোস্টে লিখেছেন, আমি ইউরোপীয় ইউনিয়নকে বলেছি আমাদের তেল ও গ্যাস বৃহৎ পরিসরে কিনে তাদের বিশাল ঘাটতি পূরণ করতে হবে। এর আগে গত 16 ডিসেম্বর ফ্লোরিডার মার আ লাগোতে এক সংবাদ সম্মেলনে ভারতীয় পণ্যের উপর অধিক হারে ট্যাক্স আরোপের হুমকি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে ভারতের আমদানি করা নির্দিষ্ট কিছু মার্কিন পণ্যের উপর উচ্চ শুল্ক আরোপের জবাবে এই হুমকি দেন তিনি। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে এ পর্যায়ে ছোট্ট একটি বিরতির সঙ্গে থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে
পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদ। দর্শক, দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল বলেছেন, বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দায়েরের বিষয়ে খোঁজ খবর নেবে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। ঢাকার পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা। শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডের মামলা নিয়ে আপনার মন্তব্য কি? সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বেদান্ত প্যাটেল বলেন, সর্বশেষ বিষয়টি সম্পর্কে অবগত নই, তবে বিষয়টি সম্পর্কে আমার দল খোঁজ খবর নেবে। আমরা আপনার জন্য কিছু করতে পারলে আনন্দিত হব। এর আগে স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গুমসহ নানা অপরাধে জড়িত থাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের প্রশ্ন ওঠে। প্রেস ব্রিফিংয়ে একজন সাংবাদিক বলেন, বাংলাদেশে তদন্ত কমিশনের রিপোর্ট উদ্ধৃত করে গুম নিয়ে রিপোর্ট প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস।
তদন্ত কমিশন গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জড়িত থাকার প্রমাণ পেয়েছে। বাংলাদেশে গুমের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র এর আগে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এই বিষয় নিয়ে আপনার মন্তব্য কি? জবাবে প্যাটেল বলেন, গত 2 দশকে শত শত বাংলাদেশিকে জোরপূর্বক গুম করা হয়েছে। এমন প্রতিবেদনে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। জোরপূর্বক গুম একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন, যা ভুক্তভোগীদের নির্দিষ্ট সময়ের জন্য আটক বা নিখোঁজ হওয়ার মতো ট্রমা বা মানসিক যন্ত্রণা দেয়। আমরা অন্তর্বর্তী সরকারের এই অপরাধের তদন্তের প্রচেষ্টাকে স্বাগত জানাই এবং ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য ন্যায় বিচার নিশ্চিতের জন্য ন্যায্য ও স্বচ্ছ প্রক্রিয়াকে উৎসাহিত করছি। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম আন্তর্জাতিক সংবাদ। অবৈধ বাংলাদেশিদের জন্য ভারতের মুম্বাইয়ে ভালো ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরির ঘোষণা দিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা ANI। প্রতিবেদন অনুযায়ী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস বলেছেন, অবৈধ বাংলাদেশি অভিবাসীদের আটক রাখার জন্য মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্র তৈরি করা হবে, কারণ তাদের সরাসরি কারাগারে রাখা যাবে না। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে আমরা দেখেছি যে অনেক বাংলাদেশি মাদকের মামলায়, অবৈধ অনুপ্রবেশের মামলায় গ্রেপ্তার হওয়ার পাশাপাশি অবৈধভাবে ভারতে বসবাসের জন্য গ্রেপ্তার হচ্ছেন। তারা সকলেই বিদেশি নাগরিক এবং তাদের সরাসরি আমাদের জেলে রাখা যাবে না, তাদের ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে। তাই মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমাদের ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জমি দিয়েছে, কিন্তু সেই জমি ডিটেনশন ক্যাম্পের নিয়ম মেনে চলে না। তাই আমরা BMCর কাছে অন্য জমি চেয়েছি যেন মুম্বাইয়ে একটি ভালো ডিটেনশন সেন্টার তৈরি করা যায়। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, ভারত জোর দিয়ে বলছে যে বাংলাদেশের জনগণই দুই দেশের সম্পর্কের প্রধান অংশীদার। ভারতের যোগাযোগ, বাণিজ্য, জ্বালানি সহ বহুমুখী খাতে বাংলাদেশ সম্পৃক্ত। শুক্রবার এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রণধীর জয়সওয়াল বলেন, পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফরকালে অন্তর্বর্তী সরকারের নেতাদের সঙ্গে আলোচনার সময় ভারতের পক্ষ থেকে স্পষ্ট করে গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি সমর্থনের কথা বলা হয়েছে। তিনি বলেন, আমরা পারস্পরিক বিশ্বাস, শ্রদ্ধা, উদ্বেগ, স্বার্থের উপর ভিত্তি করে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের ইচ্ছা পুনর্ব্যক্ত করেছি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে কাজ করা হচ্ছে। তাই বাংলাদেশের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এটাই এবং গণতান্ত্রিক দেশ হিসেবেও এটাই। কায়রোতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের মধ্যে বৈঠকে সার্ক পুনরুজ্জীবিত করার বিষয়ে আলোচনা হয়েছে। এ বিষয়ে দিল্লির মন্তব্য জানতে চাইলে মুখপাত্র বলেন, ভারতও আঞ্চলিক সহযোগিতার জোরদারের জন্য পূর্ণ প্রচেষ্টা চালিয়েছে। সার্ক কয়েক বছর ধরে হিমঘরে এবং কেন তা সবাই জানে। দীর্ঘ 9 বছরেরও বেশি সময় ধরে কানাডার ক্ষমতায় থাকা জাস্টিন ট্রুডোর আসন এবার নড়বড়ে হয়ে পড়েছে। তার ক্ষমতাচ্যুতি এখন সময়ের ব্যাপার মাত্র। ট্রুডো সরকারের প্রধান শরিক দলও ট্রুডোর উপর থেকে সমর্থন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে। এমন পরিস্থিতিতে আগামী বছরের শুরুতে ট্রুডো ক্ষমতা হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল শুক্রবার নিউ ডেমোক্রেটিক পার্টির নেতা জগমিত সিং বলেছেন, ট্রুডোর সংখ্যালঘু লিবারেল সরকারের পতন ঘটাতে এবং একটি নির্বাচন আয়োজনের উদ্যোগ নেবেন তিনি। এরই মধ্যে এ বিষয়ে তিনি ট্রুডোকে খোলা চিঠিও লিখেছেন। জগমিত সিং জানিয়েছেন, আগামী বছরের 27 জানুয়ারি শীতকালীন বিরতি শেষে হাউস অফ কমন্সে তিনি অনাস্থা প্রস্তাব উত্থাপন করবেন। যদি সব বিরোধী দল প্রস্তাবটিতে সমর্থন দেয় তাহলে ট্রুডোকে পদত্যাগ করতে হবে। এরপর কানাডায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে জগমিত সিং এর অনাস্থা প্রস্তাবে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির বড় বিরোধী দল ব্লক কুইনবেক কুইসের নেতা। তার ভাষায়, ট্রুডোর ক্ষমতায় থাকার মতো কোনো কারণ নেই। এছাড়া কনজারভেটিভ নেতারা বলেছেন, তারা যত দ্রুত সম্ভব অনাস্থা ভোটের জন্য পার্লামেন্টের অধিবেশন ডাকতে গভর্নর জেনারেল মেরি সাইমনের কাছে আবেদন জানাবেন। কনজারভেটিভ নেতা পিয়েরে পোলিয়েভের সাংবাদিকদের বলেন, আমরা একটি বিশৃঙ্খলা সরকার আর সহ্য করতে পারি না। জাস্টিন ট্রুডোর উপর পার্লামেন্টের আস্থা নেই। দর্শক, এবার দেখবেন প্রতিনিধিদের পাঠানো সংবাদ। বরগুনার তালতলির বিভিন্ন চরে শুরু হয়েছে শুটকি তৈরির কাজ। শীত এগিয়ে আসতে এই উপজেলায় প্রায় 2 থেকে 300 নারী পুরুষ শুটকি তৈরির জন্য
ছোট ছোট ঘর বানানো শেষ হয়েছে। এই সময় জেলে পল্লীগুলোতে বাড়তে শুরু করে শুটকি ব্যবসায়ী, মালিক ও শ্রমিকদের আনাগোনা। কিন্তু নানা সমস্যায় জর্জরিত এই শুটকি পল্লী। এখানে নেই সুপেয় পানি এবং পয় নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা, নেই ভালো যোগাযোগ ব্যবস্থাও। বরগুনা জেলা প্রতিনিধি মোহাম্মদ আসাদুজ্জামানের তথ্যে ডেস্ক রিপোর্ট। আষাঢ়চর, সোনাকাটা, জয়লাভাঙ্গাচরের শুটকি পল্লীতে নভেম্বর থেকে মার্চ পর্যন্ত এই 5 মাস ধরে চলে শুটকি প্রক্রিয়াজাতকরণের কাজ। এই সময় সরব থাকেন শুটকি পল্লীর ক্রেতা বিক্রেতা এবং শ্রমিকরা। সাগর নদী থেকে পুঁটি, শোল, ট্যাংরা, খলিশা, পাবদা, কই, শিং, মাগুর, মিনি, বৈরাগী ফলিসহ বিভিন্ন প্রজাতির মাছ ধরে শুটকি তৈরির কাজ করা হয়। প্রতিটি শুটকি পল্লী থেকে প্রতি সপ্তাহে 100 থেকে 150 মণ মাছ দেশে বিভিন্ন জেলায় পাঠানো হয়। নদী থেকে কাঁচা মাছ শুটকি পল্লীতে নিয়ে আসার পর নারী শ্রমিকেরা তা পরিষ্কার করেন। এরপর মাছগুলো পানিতে ধুয়ে মাচায় শুকানো হয়। 3-4 দিনের রোদে মাছগুলো শুকিয়ে শক্ত হয়। এই জ্বরের শুটকি চট্টগ্রাম, সৈয়দপুর, খুলনা, জামালপুর সহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি হচ্ছে। এখানকার শুটকিতে কোনো প্রকার কীটনাশক বা অতিরিক্ত লবণ দেওয়া হয় না বলে চাহিদা বেশি। বর্তমানে প্রতি কেজি ছুরি মাছের শুটকি 800 থেকে 900 টাকা, রূপচাঁদা 1200 থেকে 1500 টাকা, মাইটা 900 থেকে 1000 টাকা, লইটা 650 থেকে 700 টাকা, চিংড়ি 750 থেকে 900 টাকা এবং অন্যান্য মাছের শুটকি 400 থেকে 550 টাকায় বিক্রি হচ্ছে। তালতলি শুটকি পল্লীতে গিয়ে দেখা যায় 2 শতাধিক জেলে ও মালিক পক্ষ শুটকি উৎপাদন করার লক্ষ্যে ছোট ছোট 65টি ঘর তৈরি করেছেন। কেউ কেউ ঘর উঠিয়ে শুটকি তৈরিতে মাছ রোদে শুকাচ্ছেন। একের পর এক মাছ ধরার ট্রলার সমুদ্র থেকে আসছে। 25 প্রজাতির মাছের শুটকি তৈরি করা হয় এখানে। এর মধ্যে রূপচাঁদা, ছুরি, কোরাল, সুরমা, লইট্টা, পোপা অন্যতম। যে সকল জেলেদের ঘর ওঠানো শেষ হয়েছে তারা মাছগুলো বাঁশের মাচায় এবং মাদুরে করে রোদে শুকাচ্ছেন। এই শুটকি পল্লীতে কাজ করে জীবিকা চলে হাজার হাজার শ্রমিকের। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে এই পর্যায়ে আরও একটি বিরতি ফিরছে কিছুক্ষণের মধ্যেই। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ, মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক,
রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগতম মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশি অভিনেতা চঞ্চল চৌধুরী এবং জিয়াউল হক অপূর্বর বিষয়ে ভিত্তিহীন খবর প্রকাশ করা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। সপ্তাহখানেক আগে হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন এবং নিউজ 18 এর অনলাইন বাংলা সংস্করণে প্রকাশিত হয় চঞ্চল চৌধুরী নাকি গৃহবন্দী। তবে খবরটি ভুয়া উল্লেখ করে চঞ্চল চৌধুরী বলেন, এটি ভিত্তিহীন, আমার সঙ্গে যোগাযোগ ছাড়াই এমন সংবাদ প্রকাশিত হয়েছে। এরপর থেকে একই ধরনের বিভ্রান্তিকর খবর প্রকাশ পায় জিয়াউল হক অপূর্বর ক্ষেত্রে। শুক্রবার তার অভিনীত প্রথম কলকাতার সিনেমা চালচিত্র মুক্তি পায়। প্রিমিয়ারে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি যাননি। আনন্দবাজার সহ কয়েকটি সংবাদ মাধ্যম দাবি করে হুমকির কারণে তিনি যেতে পারেননি। অপূর্ব বিষয়টি নাকচ করে বলেন, খবরটি ভুয়া, আমি শুটিংয়ে ব্যস্ত, আগে থেকেই শুটিং শিডিউল থাকায় প্রিমিয়ারে যেতে পারিনি। তাদের দাবি পুরোপুরি মিথ্যা। চঞ্চল ও অপূর্বর এই বক্তব্যের পর দুই বাংলার সংস্কৃতি মহলে ভারতীয় গণমাধ্যমের ভূমিকা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, তারকাদের সঙ্গে যোগাযোগ না করে এমন ভিত্তিহীন খবর প্রকাশ দ্বিপাক্ষিক সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ ধরনের ঘটনা রোধে সংবাদ মাধ্যমগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
মুমতাহিনা চৌধুরী টয়া, সাফা কবির, তানজিন তিশা এবং সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের বিরুদ্ধে মাদক সংযোগের অভিযোগ উঠেছে। নার্কোটিক্স বিভাগের তদন্তে জানা যায়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অরিন্দম রায় দ্বীপের মাধ্যমে তারা মাদক সংগ্রহ করতেন। 17 অক্টোবর দ্বীপকে ঢাকা বিমানবন্দরে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেপ্তার করা হয়। এরপর তার মোবাইল চ্যাটিং এবং কল লিস্ট বিশ্লেষণে টয়া, সাফা, তিশা এবং সুনিধির মাদক অর্ডারের প্রমাণ পাওয়া যায়। একটি বিশেষ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তারা নিয়মিত মাদক কিনতেন। চ্যাটিংয়ে দেখা যায় সাংকেতিক ভাষায় সাফা ও টয়া নামে মাদক অর্ডার করতেন। তানজিন তিশার নামেও প্রমাণ পাওয়া গেছে। সঙ্গীত শিল্পী সুনিধি নায়কের চ্যাটিংয়ে মাদকের ব্র্যান্ড এবং প্যাকেটের ছবি শেয়ার করার তথ্য উঠে আসে। তিনি ভারতীয় নাগরিক এবং সঙ্গীত শিল্পী অর্ণবের স্ত্রী। তবে তাদের সম্পর্ক নিয়ে বর্তমানে বিচ্ছেদের গুঞ্জন রয়েছে। অভিযোগের বিষয়ে টয়া দাবি করেন, দ্বীপ নামের কাউকে তিনি চেনেন না। সাফা ও তিশার ফোনে যোগাযোগ করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি। নার্কোটিক্স বিভাগ জানিয়েছে তদন্ত চলছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় শোবিজ অঙ্গনে তীব্র চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। দর্শক, এবার দেখবেন মিলেনিয়াম খেলার সংবাদ। আগামী 2 বছর অর্থাৎ 2025 সাল থেকে 2027 সাল পর্যন্ত আইসিসির সকল ইভেন্টে ভারত ও পাকিস্তানের সব ম্যাচ নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সেটা যেমন পুরুষ দলের আয়োজনের ক্ষেত্রে তেমনি নারী ক্রিকেট দলের আয়োজনের ক্ষেত্রেও। এর ফলে 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফি আলোর মুখ দেখতে যাচ্ছে তা নিশ্চিত। পাকিস্তানি এর আয়োজন করবে, কিন্তু ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এখন কেবল ফিক্সচার্স ঘোষণার অপেক্ষা। এর মাঝেই এক উদ্ভট প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার আহমেদ শেহজাদ। তার মতে ভারত পাকিস্তান সীমান্তে ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ করা উচিত। যখন দুই দলের খেলা হবে তখন গেট খুলে ক্রিকেটাররা স্টেডিয়ামে প্রবেশ করবে। ইউটিউবার নাদির আলীর পডকাস্টে এমন মন্তব্য করেন তিনি। শেহজাদ বলেন, সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন, একটি গেট ভারতের দিক থেকে খুলবে, তাদের খেলোয়াড়রা সেই গেট দিয়ে মাঠে আসবে, আমাদের খেলোয়াড়রা যাবে এদিক থেকে অর্থাৎ পাকিস্তানের দিকের গেট দিয়ে। তিনি আরও বলেন, আমার মনে হয় এরপরও বিসিসিআই ও ভারত সরকার ঝামেলা করবে। তারা বলবে, তোমাদের খেলোয়াড়েরা যখন মাঠে আমাদের প্রান্তে আসবে আমরা তাদের ভিসা দেব না। আগামী 19 ফেব্রুয়ারি পাকিস্তানের পর্দা উঠবে চ্যাম্পিয়ন্স ট্রফির। 9 মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল। খসড়া সূচি অনুযায়ী ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখা হয়েছে। বাকি দুই দল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এছাড়া অপর গ্রুপে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তান। প্রিয় দর্শক, সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানাবো আরও একবার। গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের প্রাথমিক তালিকা প্রকাশ। ভোট আয়োজনের পর নিজের কাজে ফিরে যাব প্রধান উপদেষ্টা। শাটডাউন ঠেকাতে বিল পাশ করল যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। যুক্তরাষ্ট্রের মিত্র 27 দেশের জোটের উপর শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের। বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ, খোঁজ খবর নেবে যুক্তরাষ্ট্র। বিপদে ট্রুডোর সমর্থন প্রত্যাহার করল প্রাথমিক শরিক দলও। এবং ভারত পাকিস্তান সীমান্তে স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব শেহজাদের। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, আইএসও অ্যাপেল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগবিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।